প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর হেড অব ক্রাইম রিপোর্টিং আমাদের অনেক প্রিয় মানুষ রেজিনা ইসলাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আপনাকে স্বাগত জানাই, তার কারণ আপনার একটা সংকট থেকে বা একটা বিপদ থেকে আপনি উদ্ধার হলেন এই প্রথম, তো স্বস্তির মধ্যে আছি থেকে। জি, মানে আইন তার নিজের গতিতে চলুক, সেই জায়গা থেকে তো একটা পরিবেশ এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা উত্তরণ ঘটালাম। পত্রপত্রিকার কিছু শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপরে আমরা কথা বলি। প্রথম আলোর শিরোনাম, এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, রিকশা চালক হত্যা মামলা, শামসুল হক ও পলক রিমান্ডে, স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা। দৈনিক সমকাল, একের পর এক মামলা, আসামি প্রভাবশালী, এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব, সারা দেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ অবস্থান কর্মসূচি, গণহত্যায় জড়িতদের বিচার দাবি। দৈনিক যুগান্তর, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, শেয়ার বাজার কারসাজিতে সালমান শিবলি, দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে। দৈনিক ইত্তেফাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। বাংলাদেশ প্রতিদিন, বস্তায় করে ঘুষ নিতেন খান, নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় যারা, দেশ ও আন্তর্জাতিক তদন্তে হাসিনা, টুকু পলক সৈকত 10 দিনের রিমান্ডে। মানব জমিনের শিরোনাম, সংকটের অন্যতম স্থপতি, ক্লাস কমিটির মেম্বার থেকে ফেনীর কিং, আওয়ামী লীগকে হুঁশিয়ারি, টুকু পলক 10 দিনের রিমান্ডে। যায় দিন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত শুরু, ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার অবস্থান। কালবেলা শিরোনাম, দলবাজির পরিণামে ভুগছে স্বাস্থ্য খাত, হাসিনার বিরুদ্ধে গণহত্যার 2 অভিযোগের তদন্ত শুরু। দেশ রূপান্তরের শিরোনাম, অবরুদ্ধ 32, বিরুদ্ধ চিত্র, যেভাবে ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার সম্ভব। সময়ের আলো, বস্তা ভরে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ দুদকে, মাঠে নামছে তদন্ত দল, হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। খবরের কাগজের শিরোনাম, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার তদন্ত শুরু, প্রতিবিপ্লব ঠেকাতে রাজপথে শিক্ষার্থীদের অবস্থান, শেখ হাসিনার বিচার দাবি, আরও 4 উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আজ শপথ নেবেন। দৈনিক জনকণ্ঠ, শিক্ষায় স্থবিরতা কাটছে, জাতিসংঘ তদন্ত দল আসছে আগামী সপ্তাহে। যেদিন আপনি শিরোনাম শুনলেন, নতুন বাংলাদেশ, আমাদের নতুন প্রত্যাশা, সবকিছু মিলিয়ে একটি আশার সঞ্চার, এবং প্রতিদিনই আমরা আশায় বুক বাঁধছি যে একটা নতুন দেশ, নতুন পরিকল্পনা, নতুন সবকিছু আমাদের উদ্যম নিয়ে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, একের পর এক মামলা, আসামি প্রভাবশালী, জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। হ্যাঁ, এখন মানে স্বাভাবিকভাবেই যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এদেশ থেকে চলে গেছেন এবং পুরো আন্দোলনটাই হয়েছে 1 দফা দাবি তাকে নিয়ে, এবং তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, সবকিছুতেই তো উনি 1 নাম্বার মামলার আসামি থাকবে। কিন্তু মানে আমার যেটা মনে হয়, আসলে এই যে মামলাগুলো হচ্ছে, ধরেন ওই যে সেদিন আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে যে মামলায় কোর্টে নেওয়া হলো, আমার মনে হয় এদের বিরুদ্ধে মামলা করার জন্য যথেষ্ট উপাদান আমাদের আছে। আমরা ওই যে ওইখানে 2 জন খুনের জন্য মামলা করলাম, অজ্ঞাতনামা আসামি দিয়ে নিয়ে গেলাম, তারপর তার আইনজীবী দিলাম না, এই জিনিসগুলো আসলে কতটা মানে ধোপে টিকবে না এক সময় গিয়ে মনে হয় জিনিসটা। আমার কাছে মনে হয় ধরেন এস আলম বা মানে এরা যারা আছেন, তাদের বিরুদ্ধে মানুষ, আপনি যতগুলো শিরোনাম পড়লেন অনিয়ম, ঘুষের, দুর্নীতির, আমরা কিন্তু সবাই কম বেশি এটা জানি যে এসব হয়েছে বাংলাদেশে। আমরা অনেকে মুখ খুলতে পারিনি বা খুলেছি, জেনেছি, লিখেছি, কিছু হয়নি। তো এইগুলা আমার কাছে মনে হয় মামলাগুলো প্রপারলি হওয়া উচিত, মানে যার নামেই হোক, সেটা প্রধানমন্ত্রীর নামে হোক আর সাবেক প্রধানমন্ত্রীর নামে হোক বা যার নামেই হোক, মানে
তদন্ত করে আসলে পরে দেখা যাবে যে কিছুই পাওয়া যাবে না যদি মামলাগুলো প্রপার ভাবে না হয়, অজ্ঞাতনামা আসামি হিসাবে এদেরকে দেখানো হয়, বা নিউ মার্কেটে দুটো ছেলে খুন হয়েছে আপনি তাকে কিভাবে আসামি করবেন। হ্যাঁ, সেইটা প্রপারলি যদি না হয় তাহলে মামলাগুলো আমার মনে হয় মানে এটা দিয়ে ভালোভাবে কতটা বিচার এগোনো যাবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাবে। না, যেমন এস আলমের কথা আপনি শুনলেন যে তার পরিবারের দুর্নীতি নিয়ে কথা উঠছে, এবং আরেকটি তথ্য যেটা মানে পত্রপত্রিকার যে হেডলাইন মানে খুব বিস্ময়কর লাগে, যে একটা মানুষের কত টাকা লাগে। আমি এই অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে বস্তায় পরে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, আচ্ছা, যদি রোজিনা এটা যদি ধরেন, আমি আলাপ করার জন্য এটা যদি আসলেই সত্যি হয়, তাহলে তো দুর্নীতি, অন্যায়, অবিচার, অনিয়ম এবং বৈষম্য যেটা বলা যায় সেটা তো একেবারে চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা কথা বলতে হয় এখানে যে এইটা একটা অভিযোগ, এবং আমি মানে বড় কোনো অভিযোগ, কেউ একজন অভিযোগ করেছে এবং অভিযোগে তার এপিএস, তার পিআরও, তার মন্ত্রণালয়ের আরো কিছু অফিসার সবার নাম লিখেছেন যে বস্তায় ভরে ঘুষ নিতে। এখন ওই যে আমি আপনাকে প্রথমেই যে কথাটা বললাম যে ঘুষ নিতে হলে তো আসলে ওইভাবে বস্তায় ভরে নিতে হয় না, অনেকভাবেই নেওয়া যায়, অন্য দেশ থেকেও নেওয়া যায়, অন্য দেশেও পাঠানো যায়। এইসব জিনিসগুলো, যে অভিযোগগুলো আসবে আমরা যখন আমলে নিব, এগুলো যেন দেখে শুনে নেই, এবং এই মানুষগুলো যে নানা অনিয়ম করেছেন সেগুলোর প্রপারলি ধরতে গেলে অনেক অনেক রসদ আছে আমাদের কাছে। আমরা যেন সেইটা মানে একটা আমি বুঝেছি যে একটা অভিযোগ আসছে সেটাকে কেন্দ্র করে এগোবে, তারপর নিশ্চয়ই কিছু পাবে। বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকেন তাদের এগুলো পাওয়াটা খুব স্বাভাবিক, এবং যখন কেউ ক্ষমতায় থাকেন না তার বিষয় তো মানে সব ওপেন হয়েই যায়। তার শালার টাকা আছে, তার শালির টাকা আছে, তার আত্মীয়স্বজনের টাকা পয়সা আছে, কিছু বের হয়ে আসে। মানে ধরেন পত্রপত্রিকায় যে শিরোনাম আছে সেই শিরোনাম নিয়ে অতটা আলাপ না করলে আপনার সাথে আমি অন্যভাবে একটু আলোচনা করতে চাই, যেটা হলো যে আপনি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবার কারণে আপনাকে নিগৃহীত হতে হলো। সেই আলোচনাটা হয়তো আমরা পরে করব, কিন্তু আমাদের সন্তানেরা, আমাদের যে প্রিয় সন্তানেরা যে আন্দোলন করলেন, এখনো করছেন, এখনো তারা মাঠেই আছেন, যে তারা যে বিশ্বাস, যে বৈষম্যের কথা তারা তুলে ধরলেন, সেই বৈষম্যের জায়গাটা আমরা সামনের দিকে কতটুকু বুঝবো সেটা একটা প্রশ্ন, এবং আমরা যেন বোঝার চেষ্টা করি। একইভাবে আমি বিনীতভাবে, কেউ হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই প্রশ্নটি আজকে কেন, এই প্রশ্নটি বোধ করি আজকে না, আবারও হবে। গতকাল 15ই আগস্ট ছিল, এবং সেই 15ই আগস্টে অনেকেই বলবার চেষ্টা করছেন শেখ হাসিনা আর বঙ্গবন্ধু কিন্তু এক না। 32 নম্বর ভবন কিন্তু আমাদের রাষ্ট্রের একটি অন্যতম নিদর্শন। তো সেই জায়গায় মালা দিতে এসে বা ফুল দিতে এসে যারা নিগৃহীত হলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তাদের ছবিটা আসলো, রেজিনা আপনার কি মনে হয়? এটা খুবই দুঃখজনক। এটা আমার মনে হয় উপদেষ্টারাও ভালোভাবে নেননি, এবং আমি কালকে যমুনা টিভিতে যারা বৈষম্য বিরোধী নেতাদের মধ্যে একজন আছেন, আর খুব পপুলার একজন নেতা আছেন, উনি ওইখানে কথা বলছিলেন। আমি শুনলাম উনি বলছিলেন এরকম যে তারা আসলে তাদের প্রায়োরিটিতে ছিল যে ছাত্ররা আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে এবং তারা চিকিৎসা পাচ্ছে না, তারা ওই ছাত্রের মানে ওইসব নিয়ে খুব ব্যস্ত ছিল। এবং যখন তারা রোকেয়া হলের সামনে বা 32 নম্বরের সামনে লুঙ্গি ড্যান্স সহ রাতে গান শুনেছে, তারা এসে ওগুলো বন্ধ করেছে। এবং কালকেও যারা এগুলো করেছে তাদেরও কারা এরা তারা চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম বা আমি যদি পুলিশ প্রধান হতাম, আমি বলতাম যে আসলে এক ভিডিও চিত্রের মাধ্যমে এই আসলে এরা কারা, মানে আসলে তো দোষ পড়ছে এখন এই নতুন সরকারের বা আমাদের বাচ্চাদের, ছাত্র জনতা নেতা, মানে এখন যারা নেতা, এই যে নিবেদিত প্রাণ ছাত্ররা ধরেন দেওয়ালে যে আঁকছে, দেওয়ালের যে কথাগুলো বলছে, মনটা ভরে যায়, এবং বাংলাদেশকে যেভাবে ওরা দেখতে চাইছে সেই বাংলাদেশই তো আমরা কল্পনা করি, আশা করি। এখন ওরাই এটা কিনা নাকি অন্য কোন দল, যেমন নিশ্চয়ই তারা না। ওরা যেমন কালকে বলার চেষ্টা করেছে যে মানে যা করা হচ্ছে, যেমন মোবাইল চেক একসময় কে করতো? ছাত্রলীগ করতো। তারাই যে অন্য ভেসে সেগুলো করছে না, মানে ওদের অভিযোগ। আবার আরেক দল অভিযোগ করছে জামায়াতের কেউ কিনা, আরেক দল বিএনপির কিনা। এখন অভিযোগ এত কিছু না করে আমাদের দেশে তো একজন আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিশাল আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব আছে, পুলিশ আছে, থানা আছে।
তারা কেন দেখে না, তারা কেন নিরাপত্তায় যাচ্ছে না? মানে এখনো যেটা থানা পুলিশ তাদের মধ্যেও তো একটা অস্থিরতা আছে, বিরাজ করছে, এখন আস্তে আস্তে দমে যাওয়ার কমে যাওয়ার তাদেরকে তো চেষ্টা বৃহস্পতিবারের মধ্যে তাদের কর্মস্থলে আসতে বলা হয়েছিল, তারা যোগ দিয়েছে। এখন এই দায়িত্ব তো তাদের। 32 নাম্বারের সামনে যা হয়েছে তা পুলিশ কেন কন্ট্রোল করলো না? কালকে জানতো তো যে এরকম হবে, সেখানে কেন এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা? পরিস্থিতিতে পুলিশ হয়তো বলতে পারে আমরা কাকে ঠেকাবো। হ্যাঁ, কিন্তু সেটাও একটু যেসব ঘটনা ঘটেছে আসলে সেটা নেওয়া যায় না, কারণ বিশেষ করে একজনকে দেখলাম মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিগম্বর তাকে করা হয়েছে একদম, এবং আরো কিছু মানুষকে খুব অপমান করা হয়েছে। আমরা আবারও এই অনুষ্ঠান থেকে বলি, আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা একেবারে মনে প্রাণে এই আন্দোলনটি করলো, তারা বোধ করি এই আন্দোলনের সাথে জড়িত না, আমরা এটা বিশ্বাস আমি করতে তাদের চাই। খুব কাছ থেকে দেখেছি, তাদের সাথে কথা বলেছি। ইভেন তাদের যখন ডিবিতে নিয়ে আসা হয়েছিল, আমি রিপোর্টিং এর কাজে গিয়ে দেখেছি, আমি বঙ্গভবনে তাদের সাথে কথা বলেছি। তাদের চিন্তাধারা অনেক অত্যন্ত বড়, ওরা অনেক বড় চিন্তা করে, ওরা অনেক বড় ভাবে। ওদের এইসব ছোটখাটো জিনিস নিয়ে ভাবার সময়ও নেই। এই জন্যই বলছি যে এই জিনিসটা আসলে মানে কারা করলো এগুলো একটু চেক করা। অবশ্যই এখন তো ভিডিও চিত্র আছে, সবকিছুই আছে, একেবারে তো অস্বীকার করার কোনো, আগে যেমন লুকোছাপা করার আগে স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা যখন বলতাম যে আপনারা এত অ্যারেস্ট করেন কেন, বলে যে আমরা ভিডিও দেখে অ্যারেস্ট করছি। তো তোমরাও ভাই একটু দেখো না, দেখো যে এগুলো কে করলো। এই স্কুল কলেজ খুলছে, এটা একটা আশার কথা, এবং এটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের শিক্ষাঙ্গন এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষা জীবন। আবার স্কুল কলেজ খুলছে, কিন্তু আপনাদের পত্রিকাতেই যে শিরোনামটি হয়েছে খুব অ্যালার্মিং, উপাচার্য নিয়ে সমস্যা। হ্যাঁ, এখন ওই যে দলীয়, আমরা সবসময় সবকিছুতে দলীয় লোক বসাই, শুধু এখানে না কিন্তু অনেক সেক্টরেই, বড় বড় সেক্টরেও কাকে বসাবে, কাকে নেবে। আমি কালকে একজন বাইরে কথা বলছিলাম একটা বড় সংস্থার সাথে, মানে তারা বলছে যে পরপর যদি আমরা 5 জন হিসেব করি সবই আওয়ামী লীগের লোক, সো এই 5 জনের তো আর বাদ দেওয়া যাবে না। কিছু জায়গায় রুলস আছে, আপনার তো একজন না একজনকে উপাচার্য করতে হবে, একজন না একজনকে আপনার। আমি কালকে একটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে যারা দুর্নীতির জন্য পদবঞ্চিত হয়েছিল তারাও এখন বোঝাচ্ছে যে গত সরকারের আমলে ওরা বিএনপি ছিল তাই পদবঞ্চিত হয়েছিল, এবং তারা এখন বড় পজিশনে চলে আসছে। মানে যুক্তিটা কোথায় দেখেছে? দুর্নীতির জন্য হয়েছে, কিন্তু তারা বিএনপি করেছিল সেটা বোঝানোর চেষ্টা, এবং তারা ভালো পদও পেয়েছে এরকম। এখন আমাদের যারা আসছে নতুন উপদেষ্টা, তারাও তো আসলে সবাইকে ব্যক্তিগতভাবে চিনে না, বিভিন্ন সেক্টর থেকে আসছে, একদমই নতুন। তো এদের তো আসলে না চিনে না জেনে আবার কার উপর ভরসা করে দিবে, বিষয়গুলো অনেক আসলে কমপ্লিকেটেড হয়ে গেছে আর কি। আমি 2-3টা সংস্থা কালকে রাতে কথা বলেছি, দেখলাম যে এই যে উপাচার্য যেমন পাচ্ছে না, সে ওইসব জায়গায় একই সমস্যা, এবং ওই যে এটা কেউ ইউজ করছে। ইভেন সচিবালয় যারা নিজেদেরকে আওয়ামী লীগ বলছে, এতদিন কোনো একজন মন্ত্রীর পিএস ছিল বা একজন ইয়ে ছিল, সে যে বলছে যে সে বিএনপি ছিল এই জন্য সে ডিসি হতে পারেনি। তুই ভাই 5 বছর পিএস থাকলে তুই ডিসি হতে এখন পারিস। সো এই জিনিসগুলা তো দলীয়করণটা, ওই নামের ডান পাশে এ লেখা আওয়ামী লীগ, বি লেখা বিএনপি, যে লেখা জামাত, এগুলা বাদ দিয়ে মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে এবং যা যা যোগ্যতার ভিত্তিতে নেওয়া উচিত, এটা সব সেক্টরেই উচিত, এবং এটা এই আমল থেকেই শুরু করা উচিত আমি মনে করি। ব্যাপারটা যেটা আপনি বললেন, যদি ব্যাপারটা আগে যেমন ছিল যে ফাইলের মধ্যে এ এবং বি থাকলে বাদ দেওয়া হতো, কথার কথা বি থাকলে বাদ দেওয়া হতো। এখন যদি উল্টে যায় যে ফাইলের মধ্যে এ বি আছে, এ থাকলে বাদ দেওয়া হবে, তাহলে কি বৈষম্য দূর হবে? না, ইভেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই দেখলাম যে ধরেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ওইখানে দেখলাম যে ছিল সে এই 5 বছর যাকে দেখিনি, 15 বছর সে আছে ওই টেবিলে আসছে, তার প্রভাব সে মন্ত্রীর কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, ওই পিআরও কেউ ঢুকতে দিচ্ছে না বা পিএস কেউ, কারণ সে বলছে আমি বিএনপির নেতা। আর আগের আমলের পিআরও রয়ে গেছে বা পিএস রয়ে গেছে, তাদেরকে সে বেশি একটা অ্যালাউ করছে না, আবার ওরাও ভয়ে বেশি কথা বলছে না। কি হাতে কি হয়ে যায়। হ্যাঁ, সো এইগুলো তো চলতে থাকলে আপনার এইসব বন্ধ হবে না। আবার যদি সেই বিএনপি, সেই জামাত, সেই আওয়ামী লীগ, মানে একই তো চলতে থাকবে। হ্যাঁ, আওয়ামী লীগ 15 বছর মানে এগুলো তো একদল করে যায়, এসে আবার কপি করে আবার আরেক দল করে যায়, এটাই চলতে থাকে। তাই আমরা নতুন যে সরকার, আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম, আমরা তাদের কাছে আশা করব তারা যেন এইসব বাদ দিয়ে একদম ক্লিন ইমেজের সবকিছুতেই চিন্তা করে, যে কোনো দলীয়ভাবে যাতে কাউকে না নেয়, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতেই যেন নেয়। একজন সাংবাদিক হিসাবে আপনার প্রতি যে হেনস্থাটা হলো, একজন সাংবাদিক হিসেবে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি?
দেখেন আমি আমি আসলে স্বাস্থ্য বিটের রিপোর্টার না, আমি সচিবালয় বিট করতাম করোনা কালে। আমার এডিটর বললেন যে এত খারাপ অবস্থা, একটু যান দেখি। তো আমি পরপর মন্ত্রণালয় 7-8 দিন গেলাম, দেখলাম যে একদিকে চিকিৎসকেরা মারা যাচ্ছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নাই, পিএস নাই, এপিএস নাই, কেউ আসে না লিফটম্যান ছাড়া। তখন আমি একটা রিপোর্ট করলাম যে স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না, ওই দিনই সে অফিসে আসলো। তারপর থেকে আমার স্বাস্থ্য মানে তখন তো সবার বিটি স্বাস্থ্য হয়ে যাচ্ছিল, এবং আমি একের পর এক রিপোর্ট যখন করতে লাগলাম, আমি আসলে কোনো দিকে না তাকিয়ে করছিলাম, এইদিকে যে ওরা একটা সত্য উদ্ঘাটন করা। হ্যাঁ, এবং ফাইনালি আমি যখন মানে নর্মাল রিপোর্টগুলো করার সময় এতটা হয়নি, যখন আমি টাকা পয়সার নিউজের দিকে গেলাম যে কাজ দিয়ে দিচ্ছে, ঠিকাদারি কারা পাচ্ছে, বা ধরেন এখন আপনি দেখছিলেন এখন 1 কোটি টাকা বাকিটা পরে দিব, টেকনোলজিস্ট নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি, এবং তাদেরই উপসচিব, তাদেরই ডিরেক্টররা চিঠি দিয়ে সচিবকে বলতেছে যে এই সেক্টরে মৌখিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 80-তে 80 পেয়েছে মুক্তর হরফের মতো হাতের লেখা। ওই নিউজটাই যখন আমি করলাম, আমার উপর তারা অনেক ক্ষেপে গেল, এবং আমার সাথে আমাকে যেভাবে কনফাইন করেছে, লাঞ্ছিত করেছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু আমি 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 চেষ্টা করেছি, তারপরও স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার, রিপোর্ট করার, সব কিছু করার চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরাই নানাভাবে আমাকে আমার পাসপোর্ট আটকে রাখা, আমাকে আমার ব্যাংক হিসাব তলব করা, আমাকে এটা করা। ইভেন আমি দুদকের একটা পুরস্কারের জন্য সিলেক্টেড হয়েছিলাম, আমাকে 2 বিচারকই ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে, সেটাতেও জানাই। এই মুহূর্তে আপনার প্রত্যাশা কি? আপনার প্রেশার, আমাদের প্রেশার? আমার মনে হয় আমাদেরকে যেটা অন্যায় সেটা, মানে আমি যদি আগের সরকারের সময় বঞ্চিত হয়ে থাকি, বা এই সরকারের সময় যদি আমাকে কোনো মানে আমার মামলা প্রত্যাহারও হয়ে থাকে, এই সময় যদি অন্যায় হয়, আমাদের অন্যায়টাকে ধরিয়ে দিতে হবে। ওনারা যেহেতু বলতেছেন যে আপনারা স্বাধীন, আপনাদের বাক স্বাধীনতা আছে, গণমাধ্যমকে এই সুবিধাটা লুফে নিতে হবে, কারণ তাদের তো আর কোনো দুর্নীতি নাই, তারা তো মাত্র আসলো ফ্রেশ। কিন্তু যেই দুর্নীতিগুলো হয়েছে, আমরা যেন এটা ওপেন এখন লিখি, এবং এদের জন্য আসলেই ওই দুর্নীতিগুলোর জন্য বিচার হয়। 1000 কোটি টাকা পাচার, কত ধরনের অনিয়ম সবাই করেছেন, এবং কত ধরনের মানে মানুষকে প্রেশার দিয়ে দিয়ে টাকা নিচ্ছেন। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ যেটা করেছেন, গুম, হত্যা, ক্রসফায়ার, এগুলোর জন্য অবশ্যই বিচার হয়। হিউম্যান রাইটসের ব্যাপারটা যেন ওনারা খুব সিরিয়াসলি দেখেন, এইটা আমার এবার প্রত্যাশা থাকবে। কারণ এই যে মানুষকে ধরে নিয়ে গুম করে ফেলা, এগুলা তো গত 10-15 বছরে বেশি হয়েছে। এবং মানে দেখেন, আপনি নাখালপাড়া একটা মানে ফ্যামিলি, আপনি জানেন মায়ের ডাক, ওরা হচ্ছে গুম পরিবারগুলো নিয়ে, ওদের ওই যে সানজিদা হক, ওটার সমন্বয়ক, উনি আমাকে কালকে ফোন করেছিলেন যে কোনো এক জায়গা থেকে তারা শুনেছেন যে তার ভাইয়ের জন্যই তারা আন্দোলনটা করছিলেন, এবং সব পরিবারকে তারাই আর কি একত্রিত করছিলেন। তারা কোনো ডিজিএফআইয়ের একটা রিপোর্ট যেটা ছাপা হয়েছে, সেই জায়গায় মানে বলা হয়েছে যে তার ভাই আর বেঁচে নেই, তারপর থেকে তার মা বিছানায় পড়ে গেছেন। তো এই যে তার মা যদি বিচারটা দেখে দিতে পারেন, অন্তত আত্মাটা তো শান্তি পাবে, মানে বাবা মায়ের যারা মারা গেছেন, বাবারা আছেন, যে আমার ছেলের হত্যার বিচারটা হলো। হ্যাঁ, তার ছেলেকে যারা একজন না একজন তো কেউ না কেউ তো গুম করছে, কেউ না কেউ তো মেরে ফেলছে। আপনি যত বড় অপরাধী করেন, আপনাকে আইনের মাধ্যমে যেতে হবে, আপনাকে অ্যারেস্ট করতে হবে। যেমন আমাকেই বলেন, আমাকে 8 ঘন্টা তারা কনফাইন করলো কেন? আমার যদি কোনো অনিয়ম তারা পেয়ে থাকে, সাথে সাথে অ্যারেস্ট করবে, থানায় দিয়ে দিবে। তারা তো আমার শরীর, আমার ব্যাগ, আমার এত কিছু ধরতে পারে না। আমিও তো এখন তাদের নামে উল্টো মামলা করতে পারি গিয়ে, কারণ আমার তো ডিভিও তদন্ত করেছে, বিবিও করেছে, এবং বলেছে কিছুই পাওয়া যায়নি। তো প্রতিশোধ পরায়ণ না হয়ে আসলে আমাদের সবাইকে এই বিষয়গুলো, এই প্রসঙ্গটি আসতে চাই আপনার কাছে, যে আপনি একজন সংবাদকর্মী হিসেবে না, আপনি একজন অভিভাবক হিসেবে, এই যে পরিবর্তনটা হলো, আমাদের প্রিয় সন্তানেরা এখনো মাঠে আছে এবং এখনো তারা সমাবেশ করছে, স্কুল কলেজ খুলে যাবে, বিশ্ববিদ্যালয় খুলে যাবে, তো সবকিছু মিলে আপনার এই প্রজন্মের কাছে প্রত্যাশাটা কি? আমি শিক্ষা নিয়ে অত্যন্ত চিন্তিত। আসলে এটা আগে থেকেই খুবই চিন্তিত ছিলাম, এখন আরো বেশি চিন্তিত। কারণ হচ্ছে আমাদের তো এই যে শিক্ষা ব্যবস্থা একটা চেঞ্জ আসলো, আপনি দেখলেন কি নতুন শিক্ষা ব্যবস্থাতে বাচ্চারা গেল, কোনো পড়াশোনাই হয়নি, যেহেতু পরীক্ষা নাই, কোনো মানে কোত্থেকে প্রশ্ন আসবে, এবং পরীক্ষার প্রশ্নগুলো আপনি দেখছেন, আমার মেয়ে 6-এ পড়ে, তার প্রশ্নপত্র প্রতিদিনই আগে ফাঁস হয়ে গেছে। সে তো এটার সাথে হ্যাঁ, সে প্রথম দিন পরীক্ষা দিয়ে এসে বলতেছে, মা ওই যে কালকে যে ভিডিও দেখছে সেম প্রশ্ন আসছে, তুমি মতেই মানে আমার এডিটরকে জানাতে বলতেছে যে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এবং প্রতিদিনই সেই প্রশ্ন ফাঁস হয়েছে। তো এই যে বাচ্চারা কিসের সাথে, এবং আমরা যদি এরকম অবস্থায় থাকি, সে দেশের সেরা একটা প্রতিষ্ঠানে পড়ে, ভিকারুননিসা স্কুল। তো
যে গ্রামে থাকে তার যে কি ভয়াবহ অবস্থা, কারণ আমি প্রাইমারির শিক্ষকদের সাথে কথা বলেছি, ওরা তো করোনার জন্য 2 বছর এমনিতেই পিছিয়ে আছে, তার মধ্যে এই 1 বছরও গেল, মানে তার মধ্যে নতুন পদ্ধতি, তার মধ্যে টিচাররা যায় না, সব বেশিরভাগ টিচার ঢাকা থাকে, 2-1 দিন পড়াতে যায়, ভয়ঙ্কর আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এটাকে এবং আইন শৃঙ্খলাকেও প্রায়োরিটি দেওয়া উচিত আসলে। শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, হিউম্যান রাইটস, এই 3টা বিষয়কেই সরকারকে উচিত প্রায়োরিটি দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমাদের প্রিয় অতিথি যে প্রত্যাশা ব্যক্ত করলেন, একটাই, আমাদের প্রিয় সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছে, এটা শুভ খবর। আমরা যেন তাদের প্রতি আরও বেশি নজর রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। ওরা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে সত্যনিষ্ঠ হতে হয়, কিভাবে সত্য বলতে হয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।